হাতে চুড়ি পরে তো খুব মিষ্টি দেখাচ্ছে। কি মা ওইটা? এই অনুজা, দেরি হয়ে যাচ্ছে তো, চল। চলো দাদা, পরে এসে কথা বলিস, এখন চল চল চল। কমলা মা, মা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কেন? কি দরকার ছিল ওদের সঙ্গে কথা বলার? ওরা তো নিজের কাজই করছিল। সন্দেহ যাতে না করে তাই বলছিলাম। তোর কথা শুনে ওদের সন্দেহ হচ্ছিল, ওরা ওদের মতো কাজ করছিল। আমাদের চুপচাপ চলে যাওয়া উচিত ছিল। তুই কেন কথা বলতে গেলি? তুই চুপ থাকলে ওদের কোনো সন্দেহ হতো না। শিবানীকে ওরা আবার বলে দেবে না তো? বলে বলুক গে মা, আমরা তো এখন বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। একবার শুধু আমার বিয়েটা হয়ে যাক, তারপর দেখো ওদের সবার কি অবস্থা আমি করি। আরে ঠিক আছে ঠিক আছে, দেরি হচ্ছে, চল এবার। কমলা মা, কি হতে পারে বলো তো তুমি? কি হতে পারে মানে? কার কথা বলছিস তুই? এই তো সবকিছু দেখলে, এখন কিছু না জানার ভান করো না তুমি। অনুজা ম্যাডাম, প্রতাপ মামা, নন্দিনী এইমাত্র যে বাড়ি থেকে গেল, তাতে কি হয়েছে? ওরা সাধারণ জামা কাপড় পরে বাইরে বের হলে আমি মাথা ঘামাতাম না। সিল্কের শাড়ি পরেছে, তার উপরে ঢং করে আবার নাইটি পরেছে। আর ওদিকে নন্দিনী বিয়ে বাড়ি যাওয়ার মতো নর্মাল সাজে নয়, একেবারে কনের সাজে সেজে যাচ্ছে। আর ওই বুড়ো লোকটা সাধারণ ভাবে নয়, একেবারে মেয়ের বাবার মতন সেজে যাচ্ছিল। আমি বুঝলাম যে বিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু নাইটির ওপরে ওইভাবে শাড়ি পরে যাচ্ছে কেন? নাইটি পরে আবার কোথায় যাবে? হয়তো ওরা বাজারে গেছে। তুমি একদম চুপ করে থাকো কমলা মা, তুমি জেনেও সবকিছু না জানার ভান করে থেকো না। ওরা তিনজন মিলে কিছু না কিছু নিশ্চয়ই প্ল্যান করছে। আমরা কি জানি না জানি সেটা নিয়ে ওরা ভাবে না। আচ্ছা, আমরা এসব জেনে কি করব বলতো? এরা তিনজন মিলে দিদির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা সেটাই বলছি। ওরা আবার দিদির কি করবে বলতো? কারোর বিয়েতে যাচ্ছে তো বুঝতে পারলাম, কিন্তু কার বিয়েতে যাচ্ছে সেটা তো বুঝতে পারলাম না। দেখ, সত্যি কথা বেশি দিন লুকিয়ে কিন্তু রাখা যায় না। কোনো না কোনো একদিন সত্যিটা বেরিয়ে আসবেই। এতক্ষণ অপেক্ষা করে থাকতে পারবো না, যেভাবেই হোক এটা আমাকে জানতেই হবে। তুই এইভাবে সবার কথা ভেবে নিজের টেনশন বাড়াস না, তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে। সিল্কের শাড়ির ওপরে নাইটি পরে যাচ্ছে, এইভাবে কেউ কখনো যায় নাকি? সেটাই আমি তোমাকে জিজ্ঞেস করছি। এটা তাহলে আমি কাকে জিজ্ঞেস করব বলো? এই, তুই কি একটু চুপ করবি নাকি আমার হাতে মার খাবি? তুমি আমাকে মারো তাতেও হবে, কিন্তু আমি সত্যিটা জানতে চাই। তুই যতটুকু জানিস আমিও ততটুকু জানি। চল। একবার ছোটদিকে বলে দেখি। দিদি টেনশনে আছে, তুই এসব কথা বলে দিদির টেনশন বাড়াস না। ওই প্রতাপ মামা তোমার তো খুব ক্লোজ, তাই না? তুমি ফোন করে জিজ্ঞেস করো না। ওরা তিনজন একসাথে আছে, আমি যদি ফোন করি ওরা কি ঠিক কথা বলবে? আর ওই অনুজা ম্যাডাম একজন, তুমি কেন আমাদের ফোন করেছো এই বলে ঝগড়া লাগিয়ে দেবে। এসবের দরকার আছে আমার? চল আমরা বরং আমাদের কাজ করি। কমলা দিদা, এটা কি গো? আমি কিছু জানি না। অনুজা ম্যাডাম ফোন করে বললেন যে আরতি নিয়ে দরজার সামনে দাঁড়াতে, এই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। এসো। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? বাড়িতে নতুন বড় বউ এসেছে, তাদের বরণ করে নাও।
নন্দিনী, কে উনি? তোমরা বিয়ে করে এসেছো, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না? আসলে সেটা নয় শিবানী, আমার জামাই খুব বড় লোক। আমি? হাজার হাজার কোটি সম্পত্তি আছে। আমার? তোমার থেকে অনেক বেশি বড় লোক। তুমি খুশি তো? তাই নাকি? শিবানী, ওর নাম হলো বিজয়। ওরা একে অপরকে ভালোবাসে। বিজয়ের বাড়ির লোকজন রাজি হয়নি। তোমার নাম বললাম, তাও কোনোভাবে রাজি হলো না। শিবানীর ননদ বলার পরেও ওর বাবা মা বলল যে ওই রকম গরিব ঘরের মেয়ে আমরা আনবো না। আমরা যদি বিয়ে দিতে আর কিছুদিন দেরি করতাম, ওর বাবা মা অন্য কোথাও বিয়ে দিয়ে দিত। বিজয়ের যদি অন্য কোথাও বিয়ে হয়ে যেত, তাহলে আমার নন্দিনীর কি হতো বলো তো? সেই জন্যই চুপি চুপি রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিলাম। ওরা দুজনেই এখন অ্যাডাল্ট, তাই কেউ কিচ্ছু করতে পারবে না। বিয়েটা তো রেজিস্ট্রি করে সিম্পল ভাবে হয়ে গেল। এবারে তুমি চাইলে ওদের রিসেপশন খুব ধুমধাম করে করতে পারো শিবানী। ভালোই করেছেন আপনারা। তোমাদের রিসেপশন হবে বড় 5 তারা হোটেলে। আমি নিজে সমস্ত ব্যবস্থা করব, একদম গ্র্যান্ড ভাবে হবে। নন্দিনী নিজের পছন্দ মতো ছেলেই পেয়েছে, তাও আবার আপনারা যেরকম চেয়েছিলেন সেরকমই ধনী পরিবারের। আরে কি রে তুই এখানে? আমি যেখানে কাজ করি তুই সেটা কি করে জানলি বলতো? রূপা, তুমি চেনো ওনাকে? দিদি, তুমি আবার একে আপনি বলে সম্বোধন করছো? আমার মাসির ছেলেও, সম্পর্কেও আমার ভাই হয়। রূপা, এ তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই। বাবা, তোমার বাড়িটা ঠিক কোথায়? এই যে ক্যামাক স্ট্রিট শিব মন্দিরের পিছনে, সেখানেই আমার বাড়ি। তোমার বাবা মা কি করে? আমার বাবা ইলেকট্রিক মিস্ত্রি, আর আমার মা লোকের বাড়িতে কাজ করে। আরে 60-70টা গাড়ি আছে বলছিলে যে? হ্যাঁ, আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমে কাজ করি। আমাদের শোরুমে কোনো গাড়ি এলে ওটা চালিয়ে আমি বলে দিই যে গাড়ির কন্ডিশন কিরকম। কি সর্বনাশ হলো! তাহলে ব্র্যান্ডেড জামা কাপড় পরে তুমি ঘুরতে যে? আরে ওইসব ফ্যান্সি মার্কেটে পাওয়া যায়, শোরুমে গেলে তো 5,000 টাকা দিতে হবে। ওটাই তো ফ্যান্সি মার্কেটে 1000 টাকায় পাওয়া যাবে। আর 2000 টাকার জুতো 250 টাকায় পাওয়া যায়, আর 3000 টাকার টি শার্ট 400 টাকায় পাওয়া যায়। ব্র্যান্ডেড জিন্স শুধুমাত্র 500 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায়। তাছাড়া সব ব্র্যান্ডেরই জিনিস পাওয়া যায়। আমি কোনোদিনও ব্র্যান্ডেড জিনিস পরিনি, সবই ডুপ্লিকেট। এইসব কিছু তুমি আমাকে আগে বলোনি কেন? তুমি জিজ্ঞাসা করনি তাই আমি বলিনি। তুই আমাদের বড় লোক বলে ঠকিয়েছিস ভিখিরি। এই, আমি যে বড় লোক সেটা কি আপনাদের নিজে থেকে বলেছি কোনোদিন? আপনারা নিজে নিজে ভেবে নিলে তাতে আমি কি করতে পারি? আচ্ছা, তোমার কাছে কি আছে বলো তো? ভালোবাসা, প্রেম, এত সম্মান, এগুলোই তো সব থেকে বড়। ওইসব নিয়ে আমি কি করব? ভাতের সাথে মেখে খাবো নাকি?
তুমি যে বড় লোক নয় সেটা আগে বললে না কেন? তুমি যে একটা গরিব ঘরের ছেলে সেটা তো আগে বলতে পারতে। তোমার এই মিথ্যের জন্য আমার মেয়ের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। দাঁড়ান আন্টি, ওকে সব কথা শোনাচ্ছেন কেন? ও কি আপনাকে এসে বলেছিল যে ও ধনী পরিবারের ছেলে? বা উল্টে আপনি কি ওকে জিজ্ঞেস করেছিলেন? করেননি তো? রূপা, ছেলেটা কেমন আমাদের বলো তো। দিদি, আমার ভাই সামনে আছে বলে বলছি না। আমার ভাই ভালো ছেলে, সকাল থেকে রাত অবধি খেটে বেড়ায়। সত্যি কথা বলতে 1 টাকাও ভুলভাল ভাবে খরচা করে না দিদি। ও একটু ফিটফাট হয়ে থাকে সারাদিন। কম দামে মার্কেট থেকে খুঁজে খুঁজে জামা কাপড় কিনে এনে পরে ও কোনোদিনও রেস্টুরেন্টে বা বাইরের খাবার কিনেও খায় না। আর কি নন্দিনী, এত ভালো ছেলে পেয়েছো তুমি, এর চেয়ে বেশি আর কি চাই তোমার? আরে তুমি একে ভালো ছেলে বলছো? ভালো ছেলে হতে গেলে আগে টাকা রোজগার করতে হয়, কোটি কোটি টাকা রোজগার করতে হয়, গাড়ি বাড়ি থাকতে হয়। ছি, জীবনে কত বড় একটা ভুল করে ফেললাম আমি। থু। নন্দিনী, দাদা। নন্দিনী, 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 নন্দিনী। দেখো বিজয়, তুমি আবার এই সমস্ত কিছু দেখে রাগ করে বসো না। নন্দিনী খুব বড় একটা ভুল বুঝে তোমাকে বিয়ে করে বসেছে। বিয়ের পরে ও যখন তোমার সত্যিটাকে জানতে পারলো, তখন তুমি ওর এক্সপেকটেশনস পূরণ করতে পারলে না। সেই জন্যই ও খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়েছে। এরকম তো সবার জীবনেই হয়। কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না একদম। আমি একদম সত্যি কথা বলছি। আমি এরকম কোনো মিথ্যে বলিনি, কোনো বিশ্বাসঘাতকতা করিনি ম্যাডাম। আমি আমার মতো ছিলাম ম্যাডাম। ওই আমাকে ভালোবেসেছিল। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমি অপেক্ষা করব। একদিন না একদিন আমার সম্পূর্ণ বিশ্বাসও আমাকে বুঝতে পারবে। তুই আমাকে একবার অন্তত বলতে পারতিস তো। না দিদি, ওরা সকাল সকাল ফোন করে হঠাৎ করে আমাদের দুজনের বিয়ে দিয়ে দিল। ওদের মাথায় যে এসব চলছিল আমি সত্যি জানতাম না দিদি। নন্দিনীকে হারিয়ে ফেলবো বলে ভয় রাজি হয়ে গিয়েছিলাম। তুই কিচ্ছু না জেনে ওই মেয়ের জীবনটা নষ্ট করে দিলি রে। রূপা, কেন তুই বেচারা ছেলেটাকে বকছিস? ওর তো এতে কোনো ভুল নেই। এখন নন্দিনীর মনটা বদলাবার চেষ্টা করতে হবে। তুমি কিছু খেয়েছো বাবা? না কমলা মা, এই বিয়ের টেনশনে জলখাবারও খাইনি। এই দেখো, চলো আমার সাথে খেতে চলো। দাদা, আমার মেয়ের জীবনটা একেবারে শেষ করে দিয়ে নিশ্চিন্তে বসে আছো? কে জানতো যে ও আমাদের এইভাবে ঠকাবে? ছেলেটা ঠকিয়েছে সেটা বলো না দাদা, তুমি ঠকেছো সেটা বলো। কেউ যদি ভালো ভালো জামা কাপড় পরে তারপরেও তার মুখ দেখে বোঝা যায় দাদা যে সে গরিব ঘরের ছেলে না বড় লোক। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুবই গরিব ঘরের ছেলে। ওর কথা শুনেও তুমি বুঝতে পারছিলে না দাদা ও কোনো এক পচা খালের পাশে বস্তি বাড়ির ছেলে। ও বলেছিল ওর কাছে 60-70 খানা গাড়ি আছে, একটা গাড়ি কেনারও যোগ্যতা নেই ওর। যারা এরোপ্লেন চালায় সবাই কি এরোপ্লেনের ওনার হয়ে যায়? অন্য লোকের গাড়ি চালাতো ছেলেটা, আর তোমরা ভাবলে ওই গাড়িগুলো ওর। তোমাদের কি তখন বুদ্ধিভ্রষ্ট হয়ে গিয়েছিল? শুধু তুই আমাকেই কথা শুনিয়ে যাচ্ছিস? তোর মেয়েও তো সাথে ছিল, তাই না? দাদা, ভালোবাসা অন্ধ হয়। ওই সময় নন্দিনী ছেলেটার প্রতি ভালোবাসায় অন্ধ ছিল বলে কিচ্ছু বুঝতে পারেনি। ও ছেলে মানুষ, বুঝতে পারিনি। কিন্তু তোমার কি হয়েছিল তুমি বুঝতে পারলে না? আহা,
কত বড় বড় কথা। ওর গাড়ির ড্রাইভারেরও ড্রাইভার আছে, ওর বাড়ির কাজের লোকেরও কাজের লোক আছে। শিবানী নাকি ওর কাছে গরিব, শিবানী যে চটি পড়ে সেই টাকা রোজগার করার ক্ষমতাও নেই। দাদা, আমার গায়ে জ্বালা ধরছে গো, মনে হচ্ছে গিয়ে দেওয়ালে মাথা ঠুকি আমি। কোনো চিন্তা ভাবনা না করে আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে। ওর গায়ে জামা পায়ে জুতো দেখে বুঝতে পারলে না যে ওগুলো ফুটপাত থেকে কিনে এনেছে? তোমার ওর পার্সটা একবার দেখা উচিত ছিল। পার্সে টাকা দেখে তুমি বুঝতে পারতে যে ওর যোগ্যতা কতখানি। শুধুমাত্র জামা জুতো দেখে সব সিদ্ধান্ত নিয়ে নিলে তুমি। তুই হয়তো নন্দিনীকে জন্ম দিয়েছিস, কিন্তু আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে একেবারে নিজের মেয়ের মতো ওকে বড় করে তুলেছি। আর আর তুই আমাকে বলছিস যে আমি ওকে ঠকিয়েছি। ওকে একটা বড় লোকের বাড়িতে বিয়ে দিয়ে ও যাতে ভালোভাবে জীবন কাটাতে পারে এটাই আশা করেছিলাম। দাদা, নন্দিনী তো অনেক পড়াশোনা করেছে, ওরও তো এইসব বোঝা উচিত ছিল। ও খুব বড় ভুল করে ফেলেছে গো। এখন কি করব সেটা বলো। যা হবার হয়ে গেছে, ওর কপালে যা লেখা তাই হয়েছে, আর কিছু করার নেই। দাদা, কপালের দোষ দিয়ে চুপ করে বসে থাকলে হবে না। এটা বিয়ে নয়, চিটিং হয়েছে, 420 কেস। যাই হোক, কেউ এখনো জানে না যে বিয়েটা হয়েছে। কাউকে না জানিয়ে যেমন বিয়েটা হয়েছে, ঠিক তেমন ভাবেই কাউকে না জানিয়ে বিয়েটা ভেঙে দেব। হে ভগবান, কত চালাক ছেলেটা! আর ওকে যে পেটে ধরেছে সে না জানি কত চালাক হবে। তোমার উপর ভরসা করে আমি আমার মেয়ের জীবনটা অন্ধকারে ঠেলে দিলাম গো। আমারও ওই ছেলের সম্পর্কে খোঁজ নেওয়া উচিত ছিল। ছি! আদি যদি জানতে পারে তাহলে তো আমাদের শেষ করে দেবে। বাড়ির চৌকাঠে যেমন লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে, তেমনই হয়তো দেখা গেল আমাদের শেষ করে দিয়ে মাঝ রাস্তায় ঝুলিয়ে রাখলো। যদি আদি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমি বলে দেব আমি করিনি, তোর মামা সবকিছু করেছে। আরে আরে আরে, সেই রকম কোনো কাজ করবি না। ওর কাছে মার্ডার করাটা আইসক্রিম খাওয়ার মতো। আমাকে হয়তো জ্যান্তই কোথাও পুঁতে ফেলবে। দেখ, কোনোভাবেই ও যেন নন্দিনীর যে বিয়ে হয়েছে এটা জানতে না পারে। দাদা, আমরা যদি কিছু নাও বলি অন্যরা তো বলে দেবে। বললে আমরাই বলবো, না হলে সায়ন বলবে। একমাত্র সায়নের সঙ্গেই আদির কথাবার্তা হয়। যদি এই ব্যাপারটা সায়ন জানতে পারে, যাতে আদিকে না বলে বলতে হবে। সায়ন এই বিষয়ে কিছু জানে? সায়নের সঙ্গে যদি বিয়ে দিতাম তাহলে হয়তো শিবানী রাগ করত, কিন্তু সায়নকে বিয়ে করলে আমাদের মেয়েটা সুখে থাকতো। সায়ন যদি জানতে পারে যে এমন একটা ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হয়েছে, তাহলে ওর কাছে আমাদের মান সম্মান একেবারে চলে যাবে। এখন এই ব্যাপারটা যাতে আদি না জানতে পারে। এবার ওদের দুজনের কি করা যায় সে বিষয়ে আমি চিন্তা করছি। সেইটাই ভালো করে ভাবো দাদা। ওই রকম একটা লোককে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন আমার মেয়ের জীবনেও একই ঘটনা ঘটলো। সায়নদা, সায়নদা, কি হয়েছে রকি? সায়নদা, আমি একটা বিষয় শুনলাম, আর সেই বিষয়টা তোমাকে বলবো কিনা আমি ভাবছি। খবরটা শুনে আমি খুশি হব নাকি রাগ করব জানি না সায়নদা, কিন্তু তুমি শুনলে খুশি হবে না। রকি, আমি না ঠিক হওয়ার মতন। কেউ আমাকে আটকাতেও পারবে না আর মারতেও পারবে না। কি হয়েছে সেটা বল, টেনশন নিতে হবে না। নন্দিনীর নন্দিনীর কি?
নন্দিনীর বিয়ে হয়ে গেছে সায়নদা। কবে হলো বিয়ে? কার সাথে হয়েছে? গতকালই বিয়ে হয়েছে। ছেলেটার সঙ্গে সদ্য পরিচয়, খুব বড়লোক বাড়ির ছেলে বলে ঠকিয়ে বিয়ে করেছে। সেখানে অনুজা আন্টি কি করছিল তাহলে? নন্দিনী আর প্রতাপবাবু কথাবার্তা বলেছে। ওরা মন্দিরে যাওয়ার সময় কোনো একটা ছেলেকে নাকি দেখেছিল। প্রতি ঘন্টায় একটা করে কার, প্রতি ঘন্টায় একটা করে জামা চেঞ্জ করছে দেখে ওরা বুঝতে পারে পয়সাওয়ালা বাড়ির ছেলে। তারপর জানতে পেরেছে যে সেকেন্ড হ্যান্ড কারের শোরুমে গাড়ি বিক্রির কাজ করে। আর শিবানী জানতে পারলে বিয়ে হতে দেবে না বলে শিবানীকে না জানিয়েই ওরা বিয়েটা করেছে।